দেখো, আজকের আলোচ্য বিষয় হলো অবস্থার পরিবর্তন। পদার্থের কটা অবস্থা থাকে? আমরা প্রধানত পদার্থের হচ্ছে তিনটি অবস্থা দেখতে পাই, কঠিন, তরল, গ্যাসীয়। কিন্তু বর্তমানে পদার্থের হচ্ছে 5টি অবস্থা কিন্তু আবিষ্কৃত হয়ে গেছে। তাদের মধ্যে প্রধান তিনটি হলো হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয়। স্যার, 5টি অবস্থা কি কি, আর প্রধান তিনটিও কি কি? 5টি অবস্থা যেটা আমরা ছোট কাল থেকে পড়ে এসেছি, তা আমরা তিনটি হলো কঠিন, তরল এবং হচ্ছে গ্যাসীয়। এটি হলো পদার্থের প্রধান তিনটি অবস্থা। এছাড়াও আরও দুটি অবস্থা কিন্তু আবিষ্কৃত হয়ে গেছে। তার মধ্যে চতুর্থটা হলো প্লাজমা, যেটাকে বলা হয় পদার্থের চতুর্থ অবস্থা। অর্থাৎ সমস্ত নক্ষত্রে পদার্থগুলো যে অবস্থায় থাকে তাকে প্লাজমা দশা বলা হয়। আর পঞ্চম যে অবস্থাটা, সেটা হচ্ছে আমরা তাকে বলি বোস আইনস্টাইন অবস্থা। কারণ হচ্ছে বোস এবং হচ্ছে আইনস্টাইন এই দুজন মিলে এই অবস্থাটা বের করেছে। তো বোস আইনস্টাইন অবস্থা বলে লিখে রাখো। এটা হলো পদার্থের হচ্ছে পঞ্চম অবস্থা। বোস এবং আইনস্টাইন মিলে হচ্ছে এই অবস্থাটা আবিষ্কৃত করেছিলেন। তো আমাদের এই অধ্যায়ে আমরা শুধুমাত্র এই কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থে শুধুমাত্র এই তিনটি অবস্থার মধ্যে কিভাবে পরিবর্তন হয় সেইটা নিয়ে হচ্ছে আলোচনা করব। বোঝা গেল? এবার আসা যাক এই তিনটি অবস্থার মধ্যে কিভাবে পরিবর্তন হয়। কোন তিনটি অবস্থা? কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা। তো আমরা একটা ছকের মাধ্যমে দেখে নিই। কঠিন, তরল এবং হচ্ছে গ্যাসীয়, তিনটা অবস্থা। এবারে অবস্থার পরিবর্তনে কিন্তু দুভাবে হয়। অবস্থার পরিবর্তন কিন্তু দুভাবে হয়। স্যার, দুভাবে কি রকম? দুভাবে। এক ধরনের অবস্থার পরিবর্তন করতে গেলে আমাকে বস্তুর উপরে হচ্ছে তাপ প্রয়োগ করতে হয়। আর এক ধরনের অবস্থার পরিবর্তন করতে গেলে বস্তু থেকে হচ্ছে আমাকে তাপ নিষ্কাশন করতে হয়। বোঝা গেল? এক ধরনের অবস্থায় কি বলা হলো? বস্তুর উপর তাপ প্রয়োগ করতে হয়। আর এক ধরনের অবস্থার পরিবর্তন করতে গেলে বস্তু থেকে তাপ নিষ্কাশন করতে হয়। বোঝা গেল? তো যে অবস্থার পরিবর্তনে বস্তুকে তাপ প্রয়োগ করতে হয় সেই ধরনের অবস্থার পরিবর্তনকে বলা হয় উচ্চ অবস্থান্তর। কি বলা হয়? উচ্চ অবস্থান্তর। উচ্চ অবস্থান্তর মানে কি না, এই ধরনের অবস্থার পরিবর্তনে তাপ প্রয়োগ করতে হয়। আর যে ধরনের অবস্থার পরিবর্তনে তাপ নিষ্কাশন করতে হয় বস্তু থেকে তাকে বলা হয় নিম্ন অবস্থান্তর। তাকে কি বলা হয়? নিম্ন অবস্থান্তর। মানে এই ধরনের অবস্থার পরিবর্তনে বস্তু থেকে তাপকে হচ্ছে নিষ্কাশন করতে হয়। বোঝা গেল? এই ধরনের অবস্থার পরিবর্তনকে কি বলা হয়? নিম্ন অবস্থান্তর বলা হয়। উদাহরণ কি হবে? উচ্চ অবস্থান্তরের উদাহরণ হবে যেমন ধরো গলন হবে, আর কি হবে? বাষ্পীভবন হবে। গলন, বাষ্পীভবন প্রভৃতি হলো উচ্চ অবস্থার পরিবর্তনের উদাহরণ। আর নিম্ন অবস্থার পরিবর্তনের উদাহরণ কি, বা নিম্ন অবস্থান্তরের উদাহরণ কি যেখানে তাপ নিষ্কাশন করতে হয়? সেটা হচ্ছে কঠিনীভবন আর ঘনীভবন। কঠিনীভবন, ঘনীভবন এগুলি হলো হচ্ছে নিম্ন অবস্থান্তরের উদাহরণ। বোঝা গেল?
তাহলে অবস্থার পরিবর্তন দু রকম হতে পারে। স্যার বস্তুর ওপর তাপ প্রয়োগ করলে অবস্থার পরিবর্তন হতে পারে, আর একটি হচ্ছে বস্তু থেকে তাপ নিষ্কাশন করলেও অবস্থার পরিবর্তন হতে পারে। তো যে অবস্থার পরিবর্তনে তাপ প্রয়োগ করতে হয় তাকে বলা হয় উচ্চ অবস্থান্তর, আর যে অবস্থার পরিবর্তনে তাপকে নিষ্কাশন করতে হয় তাকে বলা হয় নিম্ন অবস্থান্তর। উচ্চ উদাহরণ হলো গলন, বাষ্পীভবন, নিম্ন হলো কঠিনীভবন, ঘনীভবন ইত্যাদি। বোঝা গেল? এবারে এই কঠিন, তরল এবং গ্যাসের মধ্যে কিভাবে অবস্থার পরিবর্তন হয় সেটা হচ্ছে আমরা এবার লক্ষ্য করব। প্রথম চলে আসে যা কঠিন থেকে। কঠিন থেকে যখন আমাকে হচ্ছে তরলে পরিণত করতে হবে কোনো বস্তুকে, তখন হচ্ছে আমাকে হচ্ছে তাপ প্রয়োগ করতে হবে। কি করতে হবে? তখন আমাকে তাপ প্রয়োগ করতে হবে। তার মানে এটা হচ্ছে উচ্চ অবস্থান্তরের উদাহরণ। তো এই পদ্ধতিকে আমরা বলবো গলন। এই পদ্ধতিকে আমরা কি বলবো? গলন। অর্থাৎ যে পদ্ধতিতে কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থটি কিসে পরিণত হয়ে যায়? তরলে পরিণত হয়ে যায়, তাকে আমরা বলবো গলন। ঠিক তেমনি আমরা যদি তরল পদার্থকে তাপ প্রয়োগ করি তাহলে সেটি পরিণত হয়ে যাবে গ্যাসে। তো একে আমরা তখন কি বলবো? বাষ্পীভবন। একে আমরা তখন বলবো বাষ্পীভবন। বাষ্পীভবন পদ্ধতি কি না, যে পদ্ধতিতে কোনো তরল পদার্থের ওপর তাপ প্রয়োগ করলে তরল পদার্থটি গ্যাসে পরিণত হয়, সেই পদ্ধতিকে আমরা কি বলবো? বাষ্পীভবন। এবং গলন আর বাষ্পীভবন এই উভয় পদ্ধতিতে যেহেতু আমাকে তাপ প্রয়োগ করতে হচ্ছে, তাই এরা হলো উচ্চ অবস্থান্তরের উদাহরণ। বোঝা গেল? এবারে উল্টো প্রসেস। উল্টো প্রসেস কি? এবারে হচ্ছে গ্যাস থেকে যখন তরল হবে তখন কিন্তু হচ্ছে আমাকে তাপ কি করতে হবে? নিষ্কাশন করতে হবে। তখন আমাকে কি করতে হবে? তাপ নিষ্কাশন করতে হবে। তো তখন হচ্ছে এখানে যদি আমরা লিখি প্লাস তাপ, এখানে না লিখে নিচে লিখছি আমরা প্লাস এইচ লিখে রাখি। তাপকে আমরা এইচ আর পর এখানে প্লাস এইচ, এখানেও লিখে রাখি প্লাস এইচ, কারণ এগুলো হচ্ছে তাপ দিতে হবে। আর এখানে লিখে রাখি মাইনাস এইচ, মানে তাপ নিতে হবে। তো গ্যাস থেকে তরলে যখন পরিণত হবে তাপ নিষ্কাশন করলে, তখন আমরা এই পদ্ধতিটিকে বলবো ঘনীভবন। ঘনীভবন কি? যে পদ্ধতিতে কোনো গ্যাসীয় পদার্থ থেকে তাপ নিষ্কাশন করে হচ্ছে গ্যাসীয় পদার্থটিকে হচ্ছে তরলে পরিণত করা যায়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে ঘনীভবন। আবার ঠিক তেমনি যদি আমরা তরল পদার্থ থেকে তাপ নিষ্কাশন করি তখন সে কিসে পরিণত হয়ে যাবে? কঠিনে। তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো কঠিনীভবন। তো কঠিনীভবন এখানে আমরা কি লিখবো? মাইনাস এইচ, কারণ হচ্ছে তাপ নিষ্কাশন করা হয়েছে। তাহলে বলা তো এই কঠিনীভবন আর ঘনীভবন এরা কিসের উদাহরণ হলো? দুটো একসঙ্গে নিম্ন অবস্থান্তরের উদাহরণ। কারণ এই পদ্ধতিতে কি হয়েছে? তাপ নিষ্কাশন করা হয়েছে, তাই এরা হলো নিম্ন অবস্থার পরিবর্তনের উদাহরণ। আবার কিছু পদ্ধতি আছে যেখানে আমরা ডাইরেক্ট কঠিন থেকে গ্যাসে কিংবা গ্যাস থেকে কঠিনে পদার্থকে পরিবর্তন করতে পারি। মাঝখানে কোনো তরল দশা আসবে না, কঠিন থেকে পুরোপুরি চলে যাবে গ্যাসীয় দশা। তাহলে কঠিন থেকে গ্যাসীয় দশায় যেতে গেলে আমাকে তাপ দিতে হবে প্লাস এইচ, আর গ্যাস থেকে তরলে আসতে হলে তাপ নিষ্কাশন করতে হবে মাইনাস এইচ। এবার যে পদ্ধতিতে কোনো কঠিন পদার্থের উপর তাপ প্রয়োগ করে কঠিন পদার্থটিকে গ্যাসে পরিণত করা হয় তাকে আমরা কি বলবো? ঊর্ধ্বপাতন। তাকে আমরা কি বলবো? ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনে কি হয়? কঠিন পদার্থ
পুরোপুরি কিসে পরিণত হয়ে যায়? গ্যাসে। যদি উল্টা প্রসেস হয়, গ্যাসকে তাপ নিষ্কাশন করলে পুরোপুরি পরিণত হয়ে যাবে কঠিনে, তখন আমরা তাকে কি বলবো? অধঃপাতন। তখন তাকে আমরা কি বলবো? অধঃপাতন। বুঝা গেল? ঊর্ধ্বপাতন হয় এমন উদাহরণ দাও দেখি, যে এমন কয়েকটি পদার্থ যে হচ্ছে ঊর্ধ্বপাতিত হয় বা অধঃপাতিত হয়। যে ঊর্ধ্বপাতিত হয় সে হচ্ছে অধঃপাতিতও হয়, ঠিক উল্টাও হয়। কি কি হবে? কর্পূর আর আয়োডিন, ন্যাপথলিন। কর্পূর, আয়োডিন, ন্যাপথলিন প্রভৃতি পদার্থ কি হয়? ঊর্ধ্বপাতিত হয়। এরা সব হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এরা সব হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। বা এমনও কোশ্চেন দিতে পারে যে এমন কয়েকটি পদার্থের উদাহরণ দাও যার তিনটি প্রধান দশা বা তিনটি প্রধান অবস্থা দেখা যায় না। তাহলে তারা কি হবে? তারা হবে ঊর্ধ্বপাতিত পদার্থ, কারণ এদের হচ্ছে তরল দশাটা হচ্ছে দেখা যায় না। বুঝা গেল? এবার দেখো লীন তাপ বা ল্যাটেন্ট হিট। লীন তাপ জিনিসটা কি? দেখো আমরা তাপ প্রয়োগের যে প্রধান দুটি ফলাফল হিসেবে আমরা জেনেছিলাম যে স্যার তাপ প্রয়োগ করলে কিছু হোক বা না হোক দুটা জিনিস কিন্তু হয়। স্যার কি? একটা হচ্ছে পদার্থের উষ্ণতা বাড়তে থাকে, আর একটা হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তন হয়। এই দুটি প্রধান বিষয় কিন্তু তাপ প্রয়োগের ফলে হয়। তো যে তাপ প্রয়োগের ফলে কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটে তাকে আমরা কি বলি? বোধগম্য তাপ। বোধগম্য তাপ প্রয়োগের ফলে কি হয়? বস্তুর উষ্ণতা বাড়তে পারে বা কমতে পারে। তাপ প্রয়োগ করলে বাড়বে, তাপ নিষ্কাশন করলে হচ্ছে কমবে। লীন তাপ জিনিসটা কি? আমরা যদি লক্ষ্য করি, ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ আছে, একে যদি আমরা সামান্য পরিমাণে তাপ প্রয়োগ করি তাহলে এ আস্তে আস্তে জলে পরিণত হয়ে যাবে এবং সেই জলের উষ্ণতা থাকবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফকে কিছু পরিমাণ তাপ প্রয়োগ করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত হয়। হয়েছে? এর মানেটা কি? মানে হলো এখানে বরফ থেকে জলে পরিণত হয়ে গেল, কিন্তু উষ্ণতার কোনো বৃদ্ধি ঘটলো না, শুধুমাত্র বরফটা জলে পরিণত হয়ে গেল। তার মানে এটি হলো এক ধরনের তাপ যে হচ্ছে বোধগম্য তাপের থেকেও আলাদা, কারণ এই তাপটা কিন্তু বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন ঘটাচ্ছে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে যে তাপ প্রয়োগ করলে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না কিন্তু অবস্থার পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো? লীন তাপ বা ল্যাটেন্ট হিট। বোঝা গেল? তাকে আমরা কি বলবো? লীন তাপ বা হচ্ছে ল্যাটেন্ট হিট। এই তাপ কি করে? এই তাপ হচ্ছে বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়। অবস্থার পরিবর্তন ঘটায় তাকে আমরা কি বলবো? লীন তাপ বলবো। হয়েছে? এবার এই লীন তাপে যে ল্যাটেন্ট কথাটা আছে না, এই যে ল্যাটেন্ট, এই ল্যাটেন্ট কথার অর্থ হচ্ছে লুক্কায়িত, মানে লুকানো থাকে। স্যার একে লুক্কায়িত কেন বলা হয়? কারণ হচ্ছে এই তাপটা তো আমরা থার্মোমিটারের সাহায্যে মাপতেও পারবো না। তো থার্মোমিটারের সাহায্যে তো উষ্ণতা মাপা হয়, যেহেতু এখানে উষ্ণতার কোনো পরিবর্তন নেই তাহলে হচ্ছে এটা মাপতে পারা যাবে না। এই তাপটা শুধুমাত্র পদার্থের অবস্থার পরিবর্তন করে, তাই একে বলা হয় লুক্কায়িত তাপ, কারণ একে হচ্ছে আমরা পরিমাপ করতে পারি। এ হচ্ছে পদার্থের মধ্যে হচ্ছে লীন হয়ে থাকে, তাই একে লীন তাপ বা লুক্কায়িত তাপ বা হচ্ছে ল্যাটেন্ট হিট বলা হয়। হয়েছে? এবার হলো যে এই লীন তাপটা কিভাবে কাজ করে।
এই লিন তাপটা কিভাবে কাজ করে, মানে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কিভাবে লিন তাপ হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটায় দেখা যাক। তো আমরা প্রথমে কঠিন পদার্থকে নিই। কঠিন পদার্থ, তো কঠিন পদার্থ কি হয়? কঠিন পদার্থের মধ্যে অণুগুলি কেলাস আকারে সজ্জিত থাকে। কঠিন পদার্থের মধ্যে অণুগুলি কি থাকে? কেলাস আকারে হচ্ছে সজ্জিত থাকে। এবার যখনই আমরা হচ্ছে কঠিন পদার্থের ওপর লিন তাপ প্রয়োগ করব, তো সেই লিন তাপ কি করবে? লিন তাপ হচ্ছে কঠিনের মধ্যে অণুগুলোর যে কেলাস আকারে সজ্জিত ছিল সেই সজ্জাটাকে ভেঙে দিবে। কি করবে? সেই সজ্জাটাকে ভেঙে দিবে এবং অণুগুলোর মধ্যবর্তী যে আন্তরাণবিক ব্যবধান ছিল তাকে সামান্য পরিমাণে বাড়িয়ে দিবে। বোঝা গেল? কি বলা হলো না, কঠিন পদার্থের উপর যখনই হচ্ছে আমরা লিন তাপ প্রয়োগ করব তখন কি হবে? তখন হচ্ছে লিন তাপ এই কঠিনের অণুগুলি যে কেলাস আকারে সজ্জিত ছিল সেই সজ্জা ভেঙে দিবে, আর হচ্ছে অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব সামান্য পরিমাণ কি করবে? বাড়িয়ে দিবে। এর ফলে হচ্ছে কঠিন পদার্থ হচ্ছে তরল পদার্থে পরিণত হয়ে যাবে। এর ফলে কঠিন পদার্থ কি হয়ে যাবে? তরলে পরিণত হয়ে যাবে। হয়েছে। এবার তরল পদার্থের উপর তাপ প্রয়োগ করলে কি হবে দেখা যাক। যখনই আমরা তরল পদার্থের উপরে লিন তাপ প্রয়োগ করতে যাব তখন কি হবে? তখন তরল পদার্থের অণুগুলোর মধ্যে ব্যবধান ছিল একটু বেশি ছিল। কার থেকে? কঠিনের থেকে। মনে করো কঠিনের মধ্যে অণুগুলো এরকম ভাবে ব্যবধান ছিল, আর তরলের মধ্যে একটু বেশি বেশি ব্যবধান থাকবে। আর যখনই হচ্ছে আমরা তরল পদার্থের উপর লিন তাপ প্রয়োগ করলাম তখন হচ্ছে এই যে অণুগুলোর মধ্যে ব্যবধান বা আন্তরাণবিক ব্যবধান অনেক বেশি হয়ে যাবে। কি হয়ে যাবে? অনেক বেশি হয়ে যাবে। তখন হচ্ছে এরা গ্যাসে পরিণত হয়ে যাবে। গ্যাসের মধ্যে অণুগুলোর মধ্যে আন্তরাণবিক ব্যবধান কি থাকে? অনেক বেশি থাকে। তখন এরা কিসে পরিণত হয়ে যাবে? তখন এরা হচ্ছে গ্যাসে পরিণত হয়ে যাবে। বোঝা গেল? তো কঠিন থেকে তরলে পরিণত হওয়ার সময় আমরা যে লিন তাপটা প্রয়োগ করেছিলাম তাকে আমরা বলবো গলনের লিন তাপ। স্যার গলনের লিন তাপ কেন বলা হলো? কারণ আমরা একটু আগে পড়লাম যে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাটাকে আমরা কি বলি? গলন বলি। তো আমরা কি বলি? গলন। তো যেহেতু গলনেই এই তাপটা কাজে লাগছে তাই আমরা কি বলবো? গলনের লিন তাপ। একে আমরা প্লাস এল দ্বারা প্রকাশ করব। স্যার প্লাস এল মানে কেন? এল মানে হচ্ছে ল্যাটেন্ট হিট, অর্থাৎ লিন তাপকে হচ্ছে আমরা এল চিহ্ন দ্বারা প্রকাশ করব। প্লাস এল কারণ কঠিনকে আমরা লিন তাপ দিয়েছি তবে সে তরলে পরিণত হয়েছে। ঠিক তেমনি তরলকেও যদি আমরা লিন তাপ দিই তাহলে সে কিসে পরিণত হবে? গ্যাসে। তো তখন তাকে আমরা কি বলবো? বাষ্পীভবনের লিন তাপ। কারণ তরল থেকে গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? বাষ্পীভবন। আর এই তাপটা যেহেতু বাষ্পীভবন ঘটাচ্ছে তাই একে কি বলা হবে? বাষ্পীভবনের লিন তাপ। একে প্লাস এল দিতে হবে। এবারে এখান থেকে একটা ভালো কোশ্চেন জিজ্ঞাসা করে যে গলনের লিন তাপ থেকে বাষ্পীভবনের লিন তাপ বেশি হয় কেন? অর্থাৎ একটা পদার্থকে কঠিন থেকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তরল থেকে গ্যাসে পরিণত করতে তার থেকে অনেক বেশি পরিমাণে তাপ প্রয়োগ করতে হয়। তার কারণ দেখো, কারণ হচ্ছে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে যে আন্তরাণবিক ব্যবধান ছিল তার থেকে তরলের বেশি ছিল, কিন্তু এই ব্যবধানটা খুব কম। কঠিন পদার্থের অণুগুলোর আন্তরাণবিক ব্যবধানের তুলনায় তরল পদার্থের অণুগুলোর আন্তরাণবিক ব্যবধান বেশি, কিন্তু এই যে ব্যবধানের যে পার্থক্যটা হচ্ছে খুব কম। কিন্তু যখনই হচ্ছে আমরা তরল থেকে গ্যাসে পরিণত করব তখন অণুগুলোর মধ্যে আন্তরাণবিক ব্যবধান অনেক বেশি করতে হবে। অর্থাৎ এদের মধ্যে যে আকর্ষণ বল ছিল তাকে হচ্ছে খুব কম করতে হবে। তো এদের মধ্যে আকর্ষণ বলকে খুব কম করতে হলে আমাকে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে। তো সেই শক্তি হিসেবে আমরা লিন তাপ প্রয়োগ করছি। যেহেতু এখানে অণুগুলোর মধ্যে আন্তরাণবিক ব্যবধান অনেক বেশি করতে হয় তাই হচ্ছে এখানে বেশি পরিমাণে তাপ প্রয়োগ করতে হয়। এই জন্য হচ্ছে গলনের লিন তাপ থেকে হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে কি হয়? বেশি হয়।
বোঝা গেল? কারণ এই ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আন্তরাণবিক ব্যবধান হচ্ছে খুব কম বাড়াতে হয়, আর তরল থেকে গ্যাস করতে গেলে কি করতে হয়, অনেক হচ্ছে বেশি পরিমাণে বাড়াতে হয়। এই জন্য কি বলা হলো যে গলনের লিনতাপ থেকে বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে অনেক বেশি হয়। হয়েছে? গলনের লিনতাপ থেকে বাষ্পীভবনের লিনতাপ অনেক বেশি। বোঝা গেল? এরপরে দেখো গলন আর কঠিনীভবন জিনিসটা আমরা বিস্তারিতভাবে জানি। গলন কি? গলন আমরা একটু আগে পড়ে এসেছি যে কঠিন পদার্থ থেকে তরল পদার্থে পরিণত হওয়াকে বলা হয় গলন। কিভাবে হয় না, কোনো কঠিন পদার্থকে যখন আমরা তাপ প্রয়োগ করি প্রথমে তার হচ্ছে উষ্ণতা বাড়তে থাকে। প্রথমে তার কি হয়, উষ্ণতা হচ্ছে বাড়তে থাকে। তারপরে একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছানোর পর কঠিন পদার্থটির হচ্ছে গলন শুরু হয়, এবং যতক্ষণ পর্যন্ত ওই কঠিন পদার্থটা সম্পূর্ণ গলে তরলে পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই উষ্ণতা কিন্তু স্থির থাকে। পুরোপুরি কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার পর তারপরে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে দেখা যাবে যে ওই তরলটার উষ্ণতা আস্তে 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 বাড়ছে। তো একে যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে দেখো, ধরো এক্স অক্ষ বরাবর আমরা হচ্ছে সময় দিলাম টি, আর ওয়াই অক্ষ বরাবর ধরো আমরা উষ্ণতাকে নিলাম। তাহলে একটা কঠিন পদার্থ নিয়েছি, তাহলে তার তো একটা উষ্ণতা থাকবে। ধরো মনে করো তার এইটা ধরো তার প্রাথমিক উষ্ণতা, এবার তাকে আমরা তাপ প্রয়োগ করছি। তাপ প্রয়োগ করলে কি হবে, তার উষ্ণতা বাড়তে থাকবে। তার উষ্ণতা আছে এরকম ভাবে, তার উষ্ণতা আছে বাড়তে থাকবে। এই উষ্ণতায় আসার পরে এই উষ্ণতা আমরা কত, ধরো এই উষ্ণতা, এটা ধরো থিটা উষ্ণতা। এই উষ্ণতার আওয়াজ আসার পরে কি হবে, সেই কঠিন পদার্থটা গলতে শুরু করবে। যখনই সে গলতে শুরু করবে তার উষ্ণতার কোনো বৃদ্ধি হবে, বৃদ্ধি হবে না। তখন হচ্ছে সে হচ্ছে এরকম ভাবে স্থির গ্রাফে যাবে, তখন তার কোনো বৃদ্ধি হলো না। তো এখান থেকে পুরোটা সে গলতে 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 এখানে যখন এলো কঠিন পদার্থটা সম্পূর্ণ গলে তরলে পরিণত হয়েছে। এরপরে যদি আমরা উষ্ণতা বাড়াই তখন হচ্ছে তরল পদার্থটির উষ্ণতা কি হবে, আবার হচ্ছে এইভাবে বাড়তে থাকবে। তাহলে এখানে যদি আমরা তিনটা অবস্থা দেখি, তার তিনটা অবস্থা কিরকম, ধরো এখান থেকে এইটা একটা অবস্থা, এই অংশটা, এখান থেকে হচ্ছে এই অংশটা একটা অবস্থা, আর মনে করো এখান থেকে হচ্ছে এই অংশটা একটা অবস্থা। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। হয়েছে? কোন বিন্দুর উষ্ণতা সব থেকে বেশি, এই ডি বিন্দুর উষ্ণতা সব থেকে বেশি, আর এর উষ্ণতা সব থেকে কম, আর বি আর সি বিন্দুর উষ্ণতা হচ্ছে সমান। এই অংশটায় দেখো শুধুমাত্র কঠিন পদার্থটাই আছে, কারণ এই অংশে কি হচ্ছে, কঠিন পদার্থের উষ্ণতা আস্তে 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 বাড়ছে। এবারে দেখো বি আর সি এর মধ্যবর্তী এই অংশটায়, এই অংশটায় কঠিন পদার্থ আস্তে আস্তে তরলে পরিণত হচ্ছে। তার মানে এখানে কঠিনও আছে প্লাস তরলও আছে। এখানে আছে কঠিন প্লাস তরল। সি তেল এসে সম্পূর্ণ তরল হয়ে যায়, তো সির পরবর্তী অংশে যে হচ্ছে সেখানে শুধুমাত্র কে থাকবে, মাত্র তরল থাকবে, এবং এর উষ্ণতা আস্তে 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 বাড়তে থাকবে। বোঝা গেল? এবারে সেম প্রসেস আমরা চলে আসি কঠিনীভবন। কঠিনীভবনকে বলা হয় গলনের বিপরীত অবস্থা। কেন স্যার? দেখো গলনে কি করা হয়েছিল, কঠিন থেকে তরলে পরিণত করা হয়েছিল, আর কঠিনীভবনে কি হয়, কঠিনীভবনে হচ্ছে তরল থেকে কঠিনে। বোঝা গেল? এটা কিভাবে হয় না, কোনো কঠিন পদার্থ, কোনো কঠিন না, কোনো তরল
কোনো তরল পদার্থের একটা নির্দিষ্ট উষ্ণতা থাকে, তার থেকে প্রথমে তাপ যদি আমরা নিষ্কাশন করি তো তার উষ্ণতা আস্তে 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 কমতে থাকে। এইভাবে কমতে কমতে একটা নির্দিষ্ট উষ্ণতায় আসার পরে ওই তরলটা আস্তে আস্তে জমে কঠিনে পরিণত হতে থাকে, এবং যতক্ষণ না পর্যন্ত তরলটা সম্পূর্ণ জমে কঠিনে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হয়, ততক্ষণ পর্যন্ত হচ্ছে তরলটার উষ্ণতা স্থির থাকে। পুরোপুরি কঠিনে পরিণত হওয়ার পর তারপরে যদি আমি উষ্ণতা আরো কমাই তাহলে কি দেখব যে কঠিনটির উষ্ণতা হচ্ছে আরো কমছে। তো এর গ্রাফটা আমরা আঁকার চেষ্টা করি। এর গ্রাফটা কিভাবে হবে, সেই সেম এদিকটা হচ্ছে আমার উষ্ণতা y অক্ষ বরাবর আর x অক্ষ বরাবর হচ্ছে সময়। আমরা কি নিয়েছিলাম, তরল, তার একটা নির্দিষ্ট কি ছিল, উষ্ণতা ছিল। মনে করি এইটা হচ্ছে তার নির্দিষ্ট উষ্ণতা, এই বিন্দুটা হয়েছে। এরপরে কি হবে, এরপরে হচ্ছে তার উষ্ণতা আস্তে আস্তে কমবে। এইভাবে তার উষ্ণতা আস্তে আস্তে কমলো। এরপরে সে একটা তরলটা জমে কঠিনে পরিণত হবে, তখন হচ্ছে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। এইখানটাই সে কি হবে, তরলটা পুরোপুরি কঠিনে পরিণত হয়ে যাবে। তারপরে কি হবে, তারপরে যদি আমি উষ্ণতা আরো কমাই তো কঠিনটা উষ্ণতা আরো কমতে থাকবে। তাহলে এখানেও আমরা এ বি সি ডি দিয়ে হচ্ছে 4টা বিন্দু নিলাম এবং একে হচ্ছে আমরা 3টা অংশে ভাগ করে দিলাম। এবারে আমাকে বলো এই এ বি অংশে কি থাকবে, এ বি অংশে শুধুমাত্র তরল থাকবে। তাহলে এ বি অংশে কে থাকলো, শুধুমাত্র তরল। বিসি অংশে তরল প্লাস কঠিন, কারণ তরলটা আস্তে আস্তে জমে হচ্ছে কঠিনে পরিণত হওয়া শুরু হয়েছে। আর সিডি অংশে শুধুমাত্র কঠিন থাকবে। আর এই যে বি উষ্ণতা আর সি উষ্ণতা হচ্ছে এক, বোঝা গেল। এবারে লক্ষ্য করো এখানে গলন এবং কঠিনীভবনের মধ্যে এই বিন্দুগুলোর কিন্তু একটু গুরুত্ব আছে, এর হচ্ছে কিন্তু একটু নাম আছে। এই যে বি বা সি বিন্দু, এক্ষেত্রে বলো বি আর সি বিন্দু, এই বিন্দুগুলো কি স্যার, এই বিন্দুগুলো হচ্ছে উষ্ণতার একটা নির্দিষ্ট মান, এবং এই মানে উষ্ণতাটা আসার পরে পদার্থের অবস্থার পরিবর্তন হওয়া শুরু হয়, বোঝা গেল। তো যখনই হচ্ছে গলন হয় তখন হচ্ছে এই বি বিন্দুটাকে আমরা বলবো গলনাঙ্ক, আর যখন কঠিনীভবন হয় তখন হচ্ছে আমরা এই বি বিন্দুটাকে বলবো কি বলবো, হিমাঙ্ক। তো গলনের সময় বি বিন্দুকে আমরা কি বলবো, গলনাঙ্ক, আর কঠিনীভবনের সময় বি বিন্দুকে আমরা কি বলবো, হিমাঙ্ক। তাহলে হিমাঙ্ক বা গলনাঙ্ক হলো উষ্ণতার একটা নির্দিষ্ট মান। তাহলে গলনাঙ্কের সংজ্ঞাটা কিভাবে দিবে, একটি নির্দিষ্ট চাপে বা কোনো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তাপ গ্রহণ করে গলতে শুরু করে, বোঝা গেল। নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তাপ গ্রহণ করে গলতে শুরু করে তাকে আমরা কি বলবো, গলনাঙ্ক। আর কঠিন হিমাঙ্ক কাকে বলবো, সেই নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো তরল পদার্থ তাপ বর্জন করে কঠিনে পরিণত হওয়া শুরু করে, বোঝা গেল। নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো তরল পদার্থ তাপ বর্জন করে কঠিন পদার্থে পরিণত হওয়া শুরু করে, তখন আমরা তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হিমাঙ্ক। হয়েছে। এবারে দেখো এই দুটি সংজ্ঞায় কিন্তু আমরা নির্দিষ্ট চাপের কথা বললাম, নির্দিষ্ট চাপের কথা বললাম। তার মানে চাপের পরিবর্তন করলে
গলনাঙ্ক বা হিমাঙ্ক উভয়ের হচ্ছে মানের পরিবর্তন হয়ে যাবে। তাহলে যদি একটা পদার্থের গলনাঙ্কর মান জানতে গেলে আমরা কোন মানটাকে মুখস্থ করব বা কোন মানটাকে আমরা জানবো যে এটা হলো এই পদার্থের গলনাঙ্কের মান? কারণ আমরা দেখছি যে চাপ পরিবর্তন করলে গলনাঙ্কের মান পরিবর্তন হয়েছে, তাহলে কোন মানটাকে হচ্ছে আমরা প্রমাণ হিসাবে ধরে রাখবো? বা স্বাভাবিক হিমাঙ্ক বা স্বাভাবিক গলনাঙ্ক বলতে আমরা কোন মানটাকে বুঝবো? সেটা হচ্ছে যখন এই চাপটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ থাকবে। কি থাকবে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় সেই উষ্ণতাকে বলা হয় ওই পদার্থের স্বাভাবিক গলনাঙ্ক। স্বাভাবিক, বোঝা গেল? তো এই নির্দিষ্ট চাপের জায়গায় যদি আমরা প্রমাণ বায়ুমণ্ডলের চাপটা বলি তখন তাকে আমরা কি বলবো? স্বাভাবিক গলনাঙ্ক বা স্বাভাবিক হিমাঙ্ক। বোঝা গেল? এবার হচ্ছে যদি আমরা এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ রাখি, তাও এমন অনেক পদার্থ আছে যার কোনো স্বাভাবিক গলনাঙ্ক বা স্বাভাবিক হিমাঙ্ক থাকে না। বোঝা গেল? যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ রাখলেও বা একটা নির্দিষ্ট চাপ রাখলেও এদের গলনাঙ্ক আর হিমাঙ্কের হচ্ছে শুধু পরিবর্তন হতে থাকে, বা একটা নির্দিষ্ট সীমার মধ্যে কোনো কঠিন বস্তু গলতে শুরু করে, বা একটা নির্দিষ্ট সীমার মধ্যে কোনো তরল বস্তু জমে কঠিন হতে শুরু করে। অর্থাৎ এদের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। স্যার কোন কোন পদার্থ? যেগুলা হচ্ছে অকেলাসাকার পদার্থ, মানে কেলাস যুক্ত নয়। কেলাসাকার পদার্থের মনে রাখবে যে নির্দিষ্ট গলনাঙ্ক বা নির্দিষ্ট হিমাঙ্ক থাকে, কিন্তু অকেলাসাকার পদার্থের হচ্ছে কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক হচ্ছে থাকে না। বুঝা গেল? স্যার অকেলাসাকার পদার্থ যেমন কিরকম হবে? অকেলাসাকার পদার্থ যেমন কাঁচ, চর্বি, মাখন, পিচ প্রভৃতি হচ্ছে অকেলাসাকার পদার্থ। মোম হতে পারে, মোম, এই যে মোমবাতি থেকে মোম, এই সমস্ত পদার্থ হচ্ছে অকেলাসাকার পদার্থ। তো এরা অকেলাসাকার পদার্থ হওয়ার ফলে কি হয়? হওয়ার ফলে হচ্ছে এদের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না। এরা একটা নির্দিষ্ট উষ্ণতা পাল্লার মধ্যে হচ্ছে গলতে শুরু করে বা হচ্ছে জমতে শুরু করে। যেমন ধরো মাখন যখন গলে তরলে পরিণত হয় তার একটা উষ্ণতার পাল্লা হচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতায় হচ্ছে মাখন হচ্ছে গলতে শুরু করে। মাখনের গলন হচ্ছে এই উষ্ণতার মধ্যে হয়। ঠিক তেমনি মাখনের যখন জমে তখন হচ্ছে 20 থেকে 23, মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেড এই উষ্ণতার মধ্যে হচ্ছে মাখনের কঠিনীভবন ঘটে। বোঝা গেল? মাখনের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই, কারণ দেখো এই উষ্ণতা পাল্লার মধ্যে মাখন বলতে শুরু করে বা এই উষ্ণতা পাল্লার মধ্যে হচ্ছে মাখন জমতে শুরু করে। এবার জিনিসটা লক্ষ্য করো, এর গলনের পাল্লা বা এর কঠিনীভবনের পাল্লা কিন্তু একই নয়। এর গলে একটা আলাদা উষ্ণতায়, কঠিনীভবন হয় একটা আলাদা উষ্ণতায়। কারের ক্ষেত্রে? তার মানে অকেলাসাকার পদার্থের গলনাঙ্ক হিমাঙ্কের মান হচ্ছে আলাদা হয়, কিন্তু কেলাসাকার পদার্থের গলনাঙ্ক আর হিমাঙ্কের মান কিন্তু একই হয়। যেমন হচ্ছে যেরকম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয়, সেরকম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়। অর্থাৎ কেলাসাকার পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্কের মান হচ্ছে কিন্তু একই,
কিন্তু অকেলাসাকার পদার্থের হচ্ছে গলনাঙ্ক এবং হিমাঙ্কের মান একইও না, আর এদের নির্দিষ্ট কোনো গলনাঙ্কও থাকে না। একটা নির্দিষ্ট উষ্ণতা পাল্লার মধ্যে হচ্ছে এরা গলতে শুরু করে। বোঝা গেল? এরপরে হচ্ছে আরো এমন কিছু বস্তু আছে যে বস্তুগুলো কখনোই গলে না। বোঝা গেল? কঠিন থাকে তারা, কখনোই হচ্ছে গলে না, কোনো উষ্ণতায় হচ্ছে তারা গলে না। কি কি? ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড MgO এবং হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড CaO, এই যৌগগুলি হচ্ছে কোনো উষ্ণতাতেই গলে না। বোঝা গেল? এই যৌগগুলো কি হয়? এই যৌগগুলো হচ্ছে কোনো উষ্ণতাতেই হচ্ছে গলে না। বোঝা গেল? এই দুটো যৌগ হচ্ছে কোনো উষ্ণতাতে হচ্ছে গলে না। এবারে আমরা একটা সংকর ধাতুর গলনাঙ্কের কি পরিবর্তন হয় সেটা আমরা লক্ষ্য করব। সংকর ধাতু কি? দুই বা দুইয়ের বেশি ধাতু মিশিয়ে যে ধাতু তৈরি হয় তাকে আমরা কি বলি? সংকর ধাতু। ধরো পিতল, পিতল সংকর ধাতু। পিতল কি কি দিয়ে তৈরি? স্যার পিতল হচ্ছে তামা আর হচ্ছে দস্তা, যাকে বলে জিঙ্ক, এই দুটো দিয়ে হচ্ছে পিতল তৈরি হয়েছে। এবার তামার একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, স্যার জিঙ্কের একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, স্যার থাকে। তাহলে স্যার পিতলের গলনাঙ্কটা কার হবে? তামা আর জিঙ্কের মধ্যে যার পরিমাণ বেশি থাকবে তারটা, না যার কম থাকবে তার, না এই দুটোকে গড় করলে যা গলনাঙ্ক বেরাবে তার গলনাঙ্ক হবে পিতলের? বোঝা গেল? এদের মধ্যে কোনোটিই হবে না। বোঝা গেল? তাহলে একটা সংকর ধাতুর গলনাঙ্ক, সংকর ধাতুটি যে যে উপাদান দিয়ে তৈরি তাদের প্রত্যেকের গলনাঙ্কের থেকেও কম হয়। বোঝা গেল? কোন সংকর ধাতুর গলনাঙ্ক, যেমন পিতলের গলনাঙ্ক এর থেকেও কম হবে, এর থেকেও কম হবে। কোন সংকর ধাতুর গলনাঙ্ক সংকর ধাতুর উপাদানগুলির তুলনায় কি হয়? উপাদানগুলির তুলনায় হচ্ছে কম হয়। বোঝা গেল? এতে এর অনেক সুবিধা আছে। গলনাঙ্ক কম হওয়ার ফলে আমরা পড়ে এসেছি ক্লাস 10-এ যে ফিউজ তারে এক্ষেত্রে ব্যবহার করা যায় সংকর ধাতু, বা অগ্নি নির্বাপক যন্ত্রে, ফায়ার অ্যালার্ম অর্থাৎ স্বতন্ত্রীকরণ যে যন্ত্র বা ব্যবস্থা, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে সংকর ধাতু ব্যবহার করতে পারি, কারণ হচ্ছে এদের গলনাঙ্ক উপাদানগুলোর গলনাঙ্কের থেকেও হচ্ছে কমে যায়। হয়েছে? এবারে আমরা চলে যাই দ্রবণের ক্ষেত্রে। দ্রবণ, দ্রবণ কি? দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ হলে তাকে হচ্ছে আমরা দ্রবণ বলি। তো দ্রবণে দুটো পদার্থ থাকে। দ্রবণে কি কি থাকে? দুটো পদার্থ, একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রাবক। দ্রাবক মানে যার পরিমাণ বেশি থাকে, দ্রাবক মানে যার পরিমাণ কম থাকে। আমরা ধরুন একটা নুন জলের মিশ্রণ নিলাম আর কি, নুন জলের মিশ্রণ। তো নুন জলের মিশ্রণে দ্রাবক কি হবে? স্যার দ্রাবক হবে স্যার নুন, আর দ্রাবক কি হবে? জল, কারণ জলটা বেশি থাকে, নুনটা কম থাকে। এবার বলছে যে একটা দ্রবণের হিমাঙ্কের কিরূপ পরিবর্তন হবে? একটা দ্রবণের হিমাঙ্কের কিরূপ পরিবর্তন হবে? হয়েছে? কিরূপ পরিবর্তন হবে? যদি আমরা বিশুদ্ধ জল ছিল, বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত ছিল? তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে এই বিশুদ্ধ জলের সঙ্গে তুমি নুন মিশিয়ে দিলে, কি করে দিলে? নুন মিশিয়ে দিলে, তাহলে কি তুমি দেখবে যে জলটা কিন্তু আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর জমে বরফে পরিণত হচ্ছে না, এর থেকে আরো কম উষ্ণতা, ধরো -2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হচ্ছে জমে
বরফে পরিণত হচ্ছে। বোঝা গেল? তার মানে স্যার দ্রবণের হিমাঙ্ক দ্রাবকের হিমাঙ্কের থেকে কম হয়। এমনি দ্রাবক মানে কি ছিল? জল ছিল। জলের হিমাঙ্ক স্যার কত ছিল? 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। যেই জলে আমি নুন মিশিয়ে দিলাম, যে নুন জলটা তৈরি হলো, তার হিমাঙ্ক কত হয়ে গেল স্যার? -2 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? তাহলে আর কমে গেল নি? তাহলে কি বলা হচ্ছে, যে কোনো বিশুদ্ধ দ্রাবকের সঙ্গে যদি আমি কোনো দ্রাব যোগ করে দিই, অর্থাৎ দ্রবণ যদি তৈরি হয়ে যায়, তাহলে সেই দ্রবণের হিমাঙ্ক কি হয়ে যাবে? হিমাঙ্ক হচ্ছে কমে যাবে। বোঝা গেল? হিমাঙ্ক কি হয়ে যাবে? হিমাঙ্ক হচ্ছে কমে যাবে। এবারে দেখো অ্যান্টিফ্রিজ পদার্থ। অ্যান্টিফ্রিজ পদার্থ কি? আমরা একটু আগে দেখলাম যে জলের সঙ্গে যেই নুন মিশিয়ে দিলাম, তাহলে কি হলো? হিমাঙ্ক কমে গেল। অর্থাৎ নুন হচ্ছে জলের হিমাঙ্ক কমাতে সাহায্য করে। এইভাবে যে সমস্ত পদার্থ কোনো তরল পদার্থের হিমাঙ্ককে কমাতে সাহায্য করে, তাদের আমরা বলবো অ্যান্টিফ্রিজ পদার্থ। নুনও এক ধরনের হচ্ছে অ্যান্টিফ্রিজ পদার্থ হতে পারে। এছাড়াও আরো ভালো অ্যান্টিফ্রিজ পদার্থ আছে। কি কি আছে? গ্লিসারিন, গ্লিসারিন হচ্ছে গ্লাইকল। এই সমস্ত পদার্থগুলো কি হয়? এই সমস্ত পদার্থগুলো হচ্ছে হিমরোধক বা অ্যান্টিফ্রিজ হিসেবে কাজ করে। অর্থাৎ এরা হচ্ছে কোনো তরল পদার্থের হিমাঙ্ককে কি করে দেয়? অনেকটা হচ্ছে কমিয়ে দেয়। এতে সুবিধা কি? ধরো শীত প্রধান দেশে গাড়ির যে ইঞ্জিনের রেডিয়েটারের পাইপ থাকে, সেই পাইপে হচ্ছে কি থাকলো? জল থাকলো। ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য আমাদের জল লাগে। এবার যেহেতু শীত প্রধান দেশে প্রচণ্ড ঠান্ডা হয়, তাহলে সেই জলটা জমে বরফে পরিণত হয়ে যাওয়ার কথা। সেই জন্য কি করা হয়? আমরা গ্লিসারিন বা গ্লাইকল মিশিয়ে। এতে কি হবে? এতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়ে গেলেও ওই গাড়ির রেডিয়েটারের পাইপ বা হচ্ছে তরলটা আছে, সে হচ্ছে কিসে পরিণত হবে নি? সে হচ্ছে তরলে থাকবে, কোনো বরফে পরিণত হবে না। অর্থাৎ এতে হচ্ছে গাড়ির পাইপটা কি থাকবে? অক্ষত থাকবে। এটা হচ্ছে একটা ভালো ব্যবহার। বোঝা গেল যে অ্যান্টিফ্রিজ পদার্থ। এরপরে আমরা একটা জানবো ইউটেটিক উষ্ণতা কি। ইউটেটিক উষ্ণতা, ইউটেটিক উষ্ণতা, সরি ইউটেকটিক হবে, ইউ আর একটা ক হবে, ইউটেকটিক উষ্ণতা। উষ্ণতা কি? ধরো আমরা হচ্ছে এই পাত্রে জল নিয়েছিলাম, দিয়ে তাপ বর্জন করছিলাম বা চাপ নিষ্কাশন করছিলাম। তাপ এতে কি হচ্ছিল স্যার? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরলটা অর্থাৎ জলটা জমে কিসে পরিণত হয়েছিল? বরফে। এবারে কি করলাম স্যার? এর সঙ্গে আমি কিছু নুন মিশিয়ে দিলাম। তাতে আমি কি দেখলাম? এই আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হচ্ছে আর বরফে পরিণত হচ্ছে না, হচ্ছে প্রায় -2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সে বরফে পরিণত হচ্ছে। যদি আমি নুনের পরিমাণ আরো বাড়াই, তাহলে হচ্ছে এর হিমাঙ্ক হচ্ছে আরো কমতে থাকবে। বোঝা গেল? যদি 3 ভাগ জলে আমি 1 ভাগ নুন মিশিয়ে দিই, 3 আয়তন জলে 1 আয়তন যদি নুন মিশিয়ে দিই, তাহলে এর উষ্ণতা কমতে কমতে প্রায় -22 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যাবে। বোঝা গেল? চলে যাবে -22 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তবে হচ্ছে এ জমে বরফে পরিণত হবে। তার মানে বুঝতে পারলাম যে কোনো দ্রবণে যদি দ্রাবের পরিমাণ বাড়তে থাকে, তাহলে হচ্ছে হিমাঙ্কের মান আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। যত বেশি নুন ব্যবহার করব, তত এর হিমাঙ্কের মান আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। বোঝা গেল? এবার এতে
এখানে যদি আমি কিছুটা অংশে ভাগ ভাগ করে বোঝার চেষ্টা করি যে কিরকম ব্যাপারটা হয়, তাহলে দেখো প্রথমে হচ্ছে এখানে কি করলাম, আমি নুন মিশিয়ে দিলাম। নুন মিশিয়ে দিলে কি হয়েছে, নুন মিশিয়ে দিতে এর হিমাঙ্ক আস্তে কমে গেছে। তো প্রথমে হচ্ছে এই যে জলটা ছিল দ্রাবকটা, এ হচ্ছে আস্তে আস্তে জমতে শুরু করবে। তো এ হচ্ছে জমতে শুরু করলো। তো যেই দ্রাবকটা জমতে শুরু করলো সে তো তরল থেকে কঠিনে পরিণত হয়ে গেল। তার মানে এই পাত্রে স্যার তরলের পরিমাণ কমে গেল। তার মানে তরলের সাপেক্ষে যে নুনটা মিশিয়েছিলাম তার পরিমাণ বেড়ে গেল। এর ফলে হিমাঙ্ক আরও একটু কমে যাবে। হিমাঙ্ক আর একটু কমে যাওয়ার ফলে আরও একটু জল জমে যাবে। আরও একটু জল জমে যাওয়ার ফলে তরলের পরিমাণ কমে গেল। তাহলে তরলের সাপেক্ষে নুনের পরিমাণ আরও একটু বেড়ে গেল। তো এইভাবে হিমাঙ্ক আস্তে আস্তে কমতে থাকবে এবং নুন পরিমাণ বাড়তে থাকবে। তো এক সময় কি দেখা যাবে, এক সময় হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতায় পুরো নুন সমেত জল অর্থাৎ পুরো দ্রবণটি কঠিনে পরিণত হয়ে যাবে। সেই উষ্ণতাকে আমরা বলবো ইউটেকটিক উষ্ণতা। বোঝা গেল? অর্থাৎ যে উষ্ণতায় কোনো দ্রবণের পুরোটাই একসঙ্গে জমে কঠিনে পরিণত হয়ে যায় তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে ইউটেকটিক উষ্ণতা। যে উষ্ণতায় কোনো দ্রবণের পুরোটাই অর্থাৎ দ্রাবক সবই জমে কিসে পরিণত হয়ে যাবে, কঠিনে পরিণত হয়ে যাবে। হয়েছে? এরপরে আমরা জানবো হিম মিশ্রণ। আমরা পড়েছি, শুধুমাত্র এর নামটাই আমরা শুধু উল্লেখ করব। হিম মিশ্রণ। হিম মিশ্রণ কি, আমরা হচ্ছে দুই বা ততোধিক পদার্থকে মিশিয়ে দিব। এতে মিশালে কি হবে, এতে মিশালে হচ্ছে যে মিশ্রণটা তৈরি হবে তার হিমাঙ্কের পরিমাণ কমে যাবে। তার হিমাঙ্কের পরিমাণ কি হয়ে যাবে, তার হিমাঙ্কের পরিমাণ হচ্ছে কমে যাবে। যেমন যেমন উদাহরণ হলো, দেখুন বললাম 3 ভাগ বরফ, বরফ হচ্ছে গুঁড়ো বরফ বা বরফের গুঁড়া, কঠিন বরফ বলে হবে না। 3 ভাগ হচ্ছে বরফের গুঁড়ো, এর সঙ্গে যদি আমি 1 ভাগ নুন মেশাই তাহলে তার উষ্ণতা কত হবে আমরা জানি। তখন তার হিমাঙ্কটা কত হবে, হিমাঙ্ক যখন হিমাঙ্ক তখন তার হয়ে যাবে গলনাঙ্ক হয়ে যাবে। কারণ যেহেতু আমি বরফ দিয়েছি তখন সে কি হবে, গলে। তো হচ্ছে না, হিমাঙ্ক হচ্ছে -22°C। তার উষ্ণতা কি হবে, আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ হচ্ছে বরফটা সহজে হচ্ছে গলে তরলে পরিণত হবে না। বোঝা গেল? তো এই হিম মিশ্রণটা আমরা অনেক কাজে ব্যবহার করি। যেমন ধরো সমুদ্রে গেছে জেলেরা মাছ ধরতে, তো তারা তো সহজে একদিনের যাত্রা জানে, অনেকদিন ধরে যাত্রা শুরু করে। তো সেই মাছটা তারা সংগ্রহ করে আনবে, তখন তারা কি করে, এরকম হিম মিশ্রণের মধ্যে তারা এটা পুড়িয়ে আনে, দিলে মাছটা বহুদিন ধরে কি থাকে, টাটকা থাকে। এই যে আমরা হাটে বাজারে যে সমস্ত হচ্ছে নোনা মাছ খাই, তো সেটা কি সব তো বরফেই ঢাকা থাকে। হয়েছে? অর্থাৎ যে সমস্ত পদার্থ হচ্ছে নষ্ট হয়ে যাবে, পচে যায়, তাদেরকে হচ্ছে বেশি দিন ধরে হচ্ছে সংগ্রহ করে রাখার জন্য কি করা হয়, হিম মিশ্রণের হচ্ছে ব্যবহার করা হয়। এদের আইসক্রিম বা কুলফি বানাতে, এছাড়া বানাতে কি করা হয়, হিম মিশ্রণ হচ্ছে ব্যবহার করা হয়। হয়েছে? এবার যদি এই হিম মিশ্রণের বরফের সঙ্গে 2 ভাগ বরফের সঙ্গে যদি আমরা 1 ভাগ ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করি, ক্যালসিয়াম ক্লোরাইড Cl2 যদি ব্যবহার করি 1 ভাগ ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে হচ্ছে উষ্ণতা কমে প্রায় -50°C হয়ে যায়। এটাও একটা উদাহরণ মনে রাখবে, হিম মিশ্রণের একটা উদাহরণ। বুঝা গেল? 2 ভাগ বরফ এবং 3 ভাগ ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণটা হচ্ছে কি যাবে, এটা হচ্ছে একটা হলো হিম মিশ্রণের উদাহরণ। হয়েছে? এবারে দেখো এই হিম মিশ্রণের আরো একটা উদাহরণ হতে পারে, যেটা হচ্ছে 2 ভাগ বরফ আর যদি আমরা 3 ভাগ ক্যালসিয়াম ক্লোরাইড নিই, এই দুটোর মিশ্রণের উষ্ণতা
কমে এর থেকেও আর অনেক বেশি হয়ে যায়। কত হয়ে যায়? প্রায় -50°C। বুঝা গেল? এতটা হয়ে যায়। এবার দেখো গলনের লিনতাপ। আমরা দেখেছি যে কঠিন পদার্থকে লিনতাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়। তো যে পরিমাণ তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থটা তরলে পরিণত হবে তাকে আমরা বলবো গলনের লিনতাপ। তো এর সূত্রটা কি? মনে করি কোনো একক ভর বিশিষ্ট বস্তুর ওপর যদি যে পরিমাণ তাপ প্রয়োগ করলে ওই বস্তুটা কঠিন থেকে তরলে পরিণত হবে, একক ভর। এবারে ধরি এম ভর বিশিষ্ট বস্তুকে যদি এইচ পরিমাণ তাপ, এবার দেখো গলনের লিনতাপ কি? গলনের লিনতাপ বলতে কি বলছে? বলছে একক ভর বিশিষ্ট কোনো কঠিন বস্তু উষ্ণতার পরিবর্তন না করে তাপ প্রয়োগ করে বা যে পরিমাণ তাপ প্রয়োগ করে ওই কঠিন বস্তুটাকে তরলে পরিণত করা যাবে তাকে আমরা কি বলবো? গলনের লিনতাপ। মানে ওই কঠিন পদার্থের ওই অবস্থার গলনের লিনতাপ, তখন তাকে আমরা বলবো। মনে করা যাক যে এম ভর বিশিষ্ট কোনো বস্তুকে, কোনো কঠিন বস্তুকে এইচ তাপ দিলে যদি সে তরলে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি H = M × L, যেখানে এলটা হচ্ছে তার লিনতাপ। তো তাহলে এল সমান কি হবে? তাহলে এল সমান হবে হচ্ছে H/M। তাহলে এর এককগুলো নির্ণয় করতে পারবো। তাহলে সিজিএস এ লিনতাপের একক কি হবে? ক্যালোরি পার গ্রাম, এসআই তে জুল পার কেজি, আর এফপিএস এ কি হবে গো? বিটিইউ পার পাউন্ড। এটা গেল হচ্ছে লিনতাপের একক। হয়েছে। লিনতাপের মাত্রা, ডাইমেনশন অফ এল। তাহলে এইচ এর মাত্রা কি? আমরা জানি m/L²T⁻², কারণ তাপ মানে শক্তি, শক্তির মাত্রা এইটা। আর এম মানে ভর, তাহলে mm কেটে কি হয়ে যাবে? L²T⁻²। এটা হলো লিনতাপের মাত্রা। এবার এই তিনটা পদ্ধতিতে লিনতাপের মধ্যে কি কি সম্পর্ক আছে? কি কি সম্পর্ক আছে? ধরো 1 ক্যালোরি পার গ্রাম, একে আমি এসআইতে করব। তাহলে কি করতে হবে? সমান লিখে রাখো 4200 জুল পার কেজি। 1 ক্যালোরি পার গ্রাম সমান হচ্ছে 4200 জুল পার কেজি। সেরকম 1 ক্যালোরি পার গ্রাম যদি এফপিএস এ করি হচ্ছে 9/5 বিটিইউ পার পাউন্ড, 9/5 বিটিইউ পার পাউন্ড। এটা হচ্ছে এদের সম্পর্ক। এবার একটা উদাহরণ দেখা যাক। বরফ গলনের লিনতাপ। বরফ গলনের লিনতাপ। বরফ গলনের লিনতাপ সিজিএস এ কত হয়? সিজিএস এ হয় হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। 80 ক্যালোরি পার গ্রাম। এটা বলতে কি বোঝো? বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে হচ্ছে আমরা কি বুঝি? তাহলে বরফ গলে কোন উষ্ণতা? 0°C উষ্ণতা। তাহলে একে বলতে হবে যে 0°C উষ্ণতায় 1 গ্রাম বরফকে 1 গ্রাম না 0°C উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে উষ্ণতা একই থাকবে। বোঝা গেল? 0°C উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0°C উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি
তাপ প্রয়োগ করতে হবে। বোঝা গেল? তাহলে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে আমরা ইহাই বুঝি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। বোঝা গেল? এটা হচ্ছে বরফ গলনের লীন তাপ। এবারে দেখো গলন ও কঠিনীভবনের সময় আয়তনের পরিবর্তন কিভাবে হয়। দেখো গলন এবং কঠিনীভবন উভয় ক্ষেত্রে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। উষ্ণতার পরিবর্তন না হলেও কিন্তু আয়তনের পরিবর্তন হয়। কিরূপ আয়তন পরিবর্তন হয়? বেশিরভাগ বস্তুর ক্ষেত্রে যখন বস্তুটার গলন ঘটে, গলন মানে যখন বস্তুটা কঠিন থেকে তরলে পরিণত হয়, বেশিরভাগের ক্ষেত্রে হচ্ছে আয়তন তখন বাড়ে। বোঝা গেল? বেশিরভাগ বস্তুর ক্ষেত্রে যখন বস্তুটি কঠিন থেকে তরলে পরিণত হয় তখন কি হয়? বস্তুটির আয়তন বাড়ে। তাহলে আয়তন বাড়লে ঘনত্ব কি হবে? তার ঘনত্ব উল্টা হবে। তাহলে এদের ঘনত্ব হচ্ছে কমে। বেশিরভাগ বস্তুর ক্ষেত্রে যখন তারা কঠিন থেকে তরলে পরিণত হয় আয়তনে বাড়ে আর ঘনত্ব কি হয়? ঘনত্ব হচ্ছে কমে। কিন্তু এমন অনেক বস্তু আছে যারা কঠিন থেকে তরলে পরিণত হলে তাদের কিন্তু আয়তন কমে। কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তন কমে। আয়তন কমার অর্থ তাদের হচ্ছে ঘনত্ব বেড়ে যায়, তাদের হচ্ছে ঘনত্ব বাড়ে। স্যার এরূপ কি কি পদার্থ আছে যারা কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তনে কমে যায়? বরফ, ঢালাই লোহা, পিতল, অ্যান্টিমনি। অ্যান্টিমনি চিহ্ন কি গো? এটি এসবি, বিসমাথ। বোঝা গেল? এই প্রভৃতি পদার্থের কি হয়? এরা যখন কঠিন থেকে তরলে পরিণত হয় তখন এতে হচ্ছে আয়তন কমে যায়, অর্থাৎ ঘনত্ব হচ্ছে বেড়ে যায়। বোঝা গেল? এদের আয়তন কি হয়ে যায়? আয়তন কমে যায়, ঘনত্ব হচ্ছে বেড়ে যায়। তাহলে এরা উল্টা হবে। কঠিনীভবনের সময় কি হবে? যখন এরা তরল থেকে কঠিনে পরিণত হবে এই সমস্ত পদার্থগুলা, তখন তাদের আয়তন বেড়ে যাবে। আর বেশিরভাগ পদার্থ তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তন কি হবে? আয়তন কমে যাবে। এবার ধরো পাহাড়ের মধ্যে ফাটল আছে, তো যখন বরফ, শীতকালে তো বেশি বরফ পড়ে, তো এই ফাটলের মধ্যে হচ্ছে বরফ, বা ধরো বৃষ্টির সময় ধরা হচ্ছে এই পাহাড়ের মধ্যে, এই ফাটলের মধ্যে জল প্রবেশ করে জল আছে, এবারে যখন শীতকাল আসে তখন উষ্ণতা কমে যায়। উষ্ণতা কমে যাওয়ার ফলে কি হবে? এই জলটা জমে বরফে পরিণত হবে। এবার জল জমে যখন বরফে পরিণত হবে তার মানে তরল জমে কঠিনে পরিণত হলো, তখন হচ্ছে কি হবে? আয়তন হচ্ছে এরা বেড়ে যাবে। এর উল্টাটা ঘটবে। আয়তনে বেড়ে যাওয়ার ফলে কি হবে? আরো অনেক বেশি বরফ ফাটলের সৃষ্টি করবে। তখন হচ্ছে অনেক সময় কি দেখা যায়? অনেক সময় হচ্ছে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে বা ধস নেমে যায় এরই ফলে। বুঝা গেল? এবার হচ্ছে এই গলনাঙ্কের ওপর আবার চাপেরও প্রভাব থাকে। কারণ আমরা যখনই গলনাঙ্কের সংজ্ঞা পড়লাম তখন আমরা কি বললাম? যে নির্দিষ্ট চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, তার মানে গলনাঙ্কের ওপর হচ্ছে চাপের একটা সম্পর্ক আছে। না হলে আমরা সেখানে প্রমাণ চাপ বা নির্দিষ্ট চাপ কেন পড়ব? কিরকম সম্পর্ক আছে? গলনের ফলে যে সমস্ত পদার্থের আয়তন কমে যায়, গলনের ফলে আয়তন কমে কাদের কাদের? এই যে যারা এখানে পরে বললাম, বরফ, অ্যান্টিমনি, বিসমাথ, ঢালাই লোহা, পিতল, এদের কি হয়? এদের গলনের ফলে হচ্ছে আয়তন কমে।
তো এদের আয়তন কমে, তাই এদের উপর যদি আমরা চাপ বাড়াই তাহলে এদের গলনাঙ্কও কমে যাবে। সহজ কথায় কি, যে সমস্ত পদার্থের গলনের ফলে আয়তন কমে তাদের চাপ বাড়ালে গলনাঙ্কও কমে, তাদের চাপ বাড়ালে গলনাঙ্ক কি হয়, কমে। সহজ কথা। আর ঠিক উল্টা কি, যে সমস্ত পদার্থের গলনের ফলে আয়তন বাড়ে তাদের চাপ বাড়ালেও কি হবে, গলনাঙ্ক বাড়বে। বোঝা গেল? গলনের ফলে যাদের আয়তন কমে তাদেরকে কি করব আমরা, চাপ প্রয়োগ করব, তাহলে কি হবে, গলনাঙ্ক কমে যাবে। আর যাদের গলনের ফলে আয়তন বাড়ে তাদের উপর চাপ প্রয়োগ করলে তাদের হচ্ছে গলনাঙ্ক কি হবে, তাদের গলনাঙ্ক বাড়বে। তাদের গলনাঙ্ক কি হবে, তাদের গলনাঙ্ক হচ্ছে বেড়ে যাবে। এবারে আমরা একটা নির্দিষ্ট পরীক্ষা বাড়িতে করতে পারি। কি পরীক্ষা? দুটো আমরা বরফের টুকরো নিব, দুটো বরফের টুকরো নিব ছোট ছোট, তাদেরকে হচ্ছে হাতের মধ্যে নিয়ে চাপ প্রয়োগ করে রাখবো কিছুক্ষণ ধরে। বেশিক্ষণ আমরা হাতে রাখতে পারবো না, কিছুক্ষণ কি করবো, চাপ প্রয়োগ করে রাখতে পারবো। তো কিছুক্ষণ পরে আমরা কি দেখবো, কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো যে চাপ প্রয়োগ করার ফলে দুটো বরফ প্রায় এক হয়ে গেছে বা শক্ত হয়ে এঁটে গেছে। তাহলে এটা স্যার কেন হলো? দেখো, এই অংশে যখনই তুমি চাপ প্রয়োগ করেছিলে তো চাপ বৃদ্ধির ফলে এদের গলনাঙ্ক কি হয়ে গেছিল, কমে গেছিল। এদের গলনাঙ্ক কি হয়ে যাবে, কারণ এটা আমাদের কি পদার্থ, বরফ মানে হচ্ছে ব্যতিক্রম, এদের আয়তন কমে, তাই এদের চাপ প্রয়োগ করার ফলে কি হয়ে যাবে, গলনাঙ্ক হচ্ছে কমে যাবে। মানে তখন হচ্ছে এদের গলনাঙ্ক হচ্ছে কমে গেছিল, ধরো হচ্ছে -2°C হয়ে গেছে। এবারে যখনই তুমি হচ্ছে চাপ মুক্ত করে দিলে তখন কি হবে, চাপ মুক্ত করে দেওয়ার ফলে চাপ হ্রাস পেয়ে গেছে, চাপ হ্রাস পেয়ে যাওয়ার ফলে উষ্ণতা তো এদের -2°C হয়ে আছে। তখন কি হয়ে যাবে, এখানকার যে তরলটা ডাইরেক্ট জলে মানে বরফে পরিণত হয়ে গেল। প্রথমে কি ছিল, দুটোকে আমি যুক্ত করলাম, তখন কি হলো, এই যে যুক্তর অংশে চাপ প্রয়োগ হলো, চাপ প্রয়োগের ফলে কি হয়েছে, এদের গলনাঙ্ক কমে গেল। মানে তখন সে হচ্ছে বরফে পরিণত হয়নি, মাঝখানে জল আছে, কারণ চাপ প্রয়োগ করার ফলে কি হয়েছে, গলনাঙ্ক কমে গেছে, না তার জল এখানে আছে। তুমি এবার ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার ফলে কি হলো, চাপ মুক্ত করে দিলে এর গলনাঙ্ক যে বেড়ে গেল, গলনাঙ্ক বেড়ে চলে এলো 0°C, গলনাঙ্ক যে বেড়ে গেল, কিন্তু উষ্ণতা তো এইটা এর ফিক্সড আছে। তখন কি হবে, তখন যে জলটা আছে তখন হচ্ছে বরফে পরিণত হয়ে যাবে, দিয়ে হচ্ছে শক্তভাবে কি হয়ে যায়, এঁটে যায়, হয়েছে। তো এই ঘটনাকে আমরা বলবো পুনঃশীলীভবন। এই ঘটনাটাকে আমরা কি বলবো, পুনঃশীলীভবন। পুনঃশীলীভবন কি না, চাপের প্রভাবে বরফ গলে যাওয়ার পরে যদি ওই চাপকে আমরা সরিয়ে দিই তখন কি হবে, তখন তার জল পুনরায় বরফে পরিণত হয়ে যাবে। ধরো এই যে বরফের দুটা বরফে যখন চাপ দিলে তখন চাপের প্রভাবে কি হবে, যে গলনাঙ্ক কমে গেল তাই হচ্ছে জলে পরিণত হয়ে গেল। এবার চাপ মুক্ত করে দিলে কি হবে, গলনাঙ্ক হচ্ছে আবার বেড়ে যাবে, ফলে সেই জলটা আবার হচ্ছে বরফে পরিণত হয়ে যাবে। এই ঘটনাকে আমরা কি বলবো, পুনঃশীলীভবন। বোঝা গেল? বাকি পার হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে হবে।